গুরুজনেরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আশা করছি যে যেখানে আছে সবাই ভালো আছো, তাই না? ভালো থাকার জন্যই তো সবসময় দোয়া করি। তো সবাই আমার সালাম নেবে। আর মেন কথা হচ্ছে আজকে সকাল 10:30 থেকে ব্লগ শুরু করলাম। এখন জাস্ট একটু বাড়ির কাছে যাব, বাজারে ঘরে কিচ্ছু নেই, কোনো সবজি নেই, আলু নেই, একটু জাস্ট আনতে যাব, সেই জন্য একটু রেডি হয়েছি। আজকে সকালবেলায় না খুব সুন্দর রোদ উঠেছিল, এখন দেখছি আবার অন্ধকার হয়ে আসছে। বৃষ্টি আসার আগে আগে যাই, না হলে আবার ভিজেই যাব। এই হচ্ছে পরিস্থিতি। বৃষ্টি যেন আর ভালোই লাগছে না। যাবো বলে রেডি হলাম আর এলো ঝমঝমিয়ে বৃষ্টি। দেখো বৃষ্টির জোর, দেখো ঝড়, দেখো ঝড় বৃষ্টি সব চলে এলো। বললাম না সকালবেলায় রোদ উঠেছিল, আর রোদ ওঠার পরে এই অবস্থা। রোদটা এত ভালো ছিল যে কিছুদিন বৃষ্টির পরে রোদ উঠলো, সব শুকনো হয়ে যাবে। ও বাবা, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর ভালো লাগছে না এই বৃষ্টি, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না এই বৃষ্টি। সব রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে রইলাম যে একটু যাবো বাজারে, একটু সবজি নিয়ে আসবো। বৃষ্টি না থামলে আর যাওয়া যাবে না। এখন বৃষ্টি হবে, কিছুদিন বৃষ্টি হবে, এখন বলতে তো তাই। চতুর্দিকে বন্যা জল, আমাদের এদিকটা নেই, কিন্তু শুনছি যে অমুক দিকে বন্যা, জলে ডুবে গেছে এরকম। তো চলো ঘরে গিয়েই বসি, আর বাইরে দাঁড়িয়ে কি করবো, ভিজে যাবো, তাই না? কি জ্বালা বলো তো, বৃষ্টি সেই থেকে হয়েই যাচ্ছে, আমি আর বাজারে যেতে পারিনি। আর এই বৃষ্টি থামলেও আর গিয়ে কি হবে, 12টা বাজতে যায়। 12টা বাজতে যায় কি বাজে 12টা। তা এখন বাজারে গেলে কিছুই পাবো না, সেই জন্য ভাবলাম ঘরে ডিম আছে, ডিমের ঝোল ভাত রান্না করি। ও বেলায় দেখা যাবে, ও বেলায় সন্ধ্যাবেলায় যদি বৃষ্টি না হয় তখন বাজারে যাব, গিয়ে দেখবো কি পাওয়া যায় না পাওয়া যায়। এই যে হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, হাঁড়িতে নেবো এবার চাল, নিয়ে ভাত বসাই আর ডিমের ঝোল করি, তাই না বলো? সিম্পল রান্না, সিম্পল খাওয়া, এটাই ভালো। আর বৃষ্টির মধ্যে ভালো লাগছে না বাজারে যেতে, এটাই হচ্ছে মেন কথা। তো চলো রান্নাটা বসিয়ে দিই চিন্তা ভাবনা না করে, কারণ ঘর মোছাটা আমার বাকি আছে, ওটা করলে স্নান করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। তো ফ্রিজের মধ্যে ডিম আছে আমার, সবই আনতে হবে একটু একটু, অল্প অল্প রয়েছে। তো ডিমের ঝোল আর ভাত, তো চলো বসিয়ে দিই। এবারে বন্ধুরা আমাদের যে চাল দিয়ে গেছে না মুদি বাজার, মুদি দোকান থেকে, এত কড়া চাল দিয়েছে। কড়া মিন্স মিনিকেট চাল, ভালো চাল, কিন্তু এই চালটা আগে এরকম ছিল না, এখন দেখছি এরকম। অনেক টাইম লাগে ভাত হতে, 1.5 ঘন্টা ধরে ফোটালেও মনে হয় ভাত নরম হচ্ছে না। এইগুলো কি প্লাস্টিকের চাল? আমি বুঝে পাচ্ছি না, কারণ প্লাস্টিকের চাল যেমন চায়না থেকে প্লাস্টিকের চাল আসতো, প্লাস্টিকের চাল তৈরি হয়, তো এটা কি প্লাস্টিকের চাল? আমি তো বুঝতে পারছি না, কারণ এতক্ষণ ধরে ভাত হওয়ার পরেও ভাত নরম হয় না, ভাত গলে না, তার মানেটা কি হতে পারে বলো তো? তো খেতে আজকে খুব একটা ভালো লাগেনি। এটা আমি পরের কথা, আগে বলছি আর কি তোমাদের। তো যাই হোক, এখন যেহেতু রান্নাঘরে আছি, রান্না তো করতে হবে, রান্না বসাচ্ছি। ডিমের ঝোল সিম্পল ভাত আজকে করব। আর বাবাকে দিয়েছি সকালের খাবার খেতে, রুটি আর আলু ভাজা করেছিলাম, সেটা বাবাকে দিয়েছি, বাবা পাশে বসে খাচ্ছে, আর আমি এখানে রান্না বান্না করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, এনজয় করো, আর কমেন্টে জানিও তোমাদের সৌমিয়াদির কথা তোমাদের কেমন লাগছে। তো এখানে ডিমটাকে কষিয়ে নিচ্ছি। আর শোনো না, ডিমে আজকে মনে হচ্ছে ঝাল হয়ে যাবে, জানো তো, অনেকটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। আর কাঁচা লঙ্কাও ফ্রিজে নেই, শেষ হয়ে গেছে, তো ওই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এত লাল টকটকে হয়ে গেছে, কি বলবো। আজকে পুরো সকাল থেকে পুরো দিনটাই বেকার গেল বৃষ্টিটা হয়ে, বাজারে তো যেতে পারিনি। আজকে কি রান্না করলাম সেটাও দেখলে, ডিমের ঝোল ভাত করেছি। আর ফ্রিজেতে দেখলাম যে মাছের যে তেল হয় না, মাছের তেল ছিল, বড় মাছের যে তেল হয়, তো এই যে তেল দিয়েই এখন মাছের বড়া ভাজি। তো গরম ভাত, মাছের বড়া আর ডিমের ঝোল, এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো তোমরা কি মাছের তেলের বড়া খাও? কমেন্টে একটু জানিও।
মাছের তেলের বড়া খেতে ভালোই লাগে, মাছের ডিমের বড়া, মাছের তেলের বড়া, তাই না? তো এই যে মাছের তেলটাই এখন ভাজবি, ভাজতে গিয়ে তো সব ছেড়ে যাচ্ছে মনে হচ্ছে, আসলে তেল তো গলে যাচ্ছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, বড্ড খিদে পেয়েছে। আর তোমাদের তো দেখালাম, এই যে ভালো লাগছে না কিছু জানো তো, ঘরে মানে সব যেন ফাঁকা ফাঁকা লাগছে, মা নেই তো, মানে পুরো খালি লাগছে। আর মানে সারাদিনটা যেন আমার সময়ই কাটছে না, সময় কাটছে না বলাও ভুল, সারাদিন তো আমার ওই যে আমার ইসলামিক চ্যানেলে ভিডিও এগুলো নিয়ে তো সময় কেটে যায় আমার। কাটে না সময় এটা বলাও ভুল, কিন্তু খালি খালি একটা লাগে না, একটা মানুষ না থাকলে যেমন লাগে, তো ওরকমই লাগছে। সেটাই আর কি আর বলবো। অনেক ভাইরা আছে, তোমরা জিজ্ঞেস করছিলে যে দিদি বাংলাদেশের সাথে কি তোমার কোনো আছে, মানে বাংলাদেশে কি তোমার আত্মীয় আছে, বা বাংলাদেশে কি তুমি থাকতে আগে? তো হ্যাঁ, আমি বাংলাদেশেই মানে আমি বাংলাদেশে থাকতাম বলা ভুল, আমি নয়, আমার এই দেশেই জন্মকর্ম। আমার মানে ঠাকুর দাদার তার মায়েরা সব বাংলাদেশে ছিল। তো ওই ফরিদপুর ডিস্ট্রিক্ট, গোয়ালগঞ্জ বাবা বলছে পাশ থেকে, গোয়ালগঞ্জ সাব ডিভিশন, ফরিদপুর ডিস্ট্রিক্ট। তো ওখানে হচ্ছে আমার ঠাকুর দাদাদের বাড়ি ছিল। তো যখন ওই দেশ ভাগ হয়, পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান হয় যখন, তখন ওই দেশ থেকে এই দেশে চলে আসতে হয়, বুঝতে পেরেছো? না হলে আমাদের সব ওখানেই ছিল। এখন আর কেউ নেই বাংলাদেশে, কোনো আত্মীয় স্বজন কেউই নেই। তবে অনেক বছর আগে আমার বাবা একবার গেছিল তার ওই দেশেতে, মানে যেখানে বাড়ি ছিল, তো সেখানে আর কিছুই দেখতে পাইনি। এত বছর পরে কি আর কিছু থাকে বলো না? দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি, তারপর থেকে আর উঠতেই পারিনি, মানে এত মাথা যন্ত্রণা করছে যে আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম, ক্যামেরা অন করতে পারিনি, কিছুই পারিনি, কারণ আমাকেই তো করতে হচ্ছে। তো এত মাথা যন্ত্রণা করেছে যে কি বলবো। আমার মনে হয় আমার মানে চোখে পাওয়ার এসছে, চোখ থেকে প্রচন্ড মাথাটা যন্ত্রণা করে। এখন বর ফোন করলো, ও আসবে রাত্রিবেলায় এসে খাবে। এখন রাত, আমি রাত্রিবেলায় মানে 9টার পর 9:30 আমি ক্যামেরা অন করতে পারলাম, বুঝতে পারছো তোমরা? মানে এতটা শরীরটা খারাপ লাগছে, এখনো ভালো লাগছে না। তো ও বললো যে এখানে খেয়ে যাবে। তা আমি বললাম যে তাহলে কি করবো, খিচুড়ি করবো? তো বললো যে তাই করো। তো এখন খিচুড়ি বসাবো, খিচুড়ি করবো আর পাপড় ভাজবো আর ডিম ভাজবো। ও খেয়ে নেবে, খেয়ে থাকবে না, চলে যাবে, কারণ বাড়িতেও তো থাকতে হবে, ওই জন্য ও চলে যাবে। আর আমি এই যে সব আমার বাসন এভাবেই রয়েছে, এগুলো গোছাতেও পারিনি, কোনো রকম ধুয়ে পরিষ্কার করে ব্যাস শুয়ে পড়েছিলাম। কিছু কিছু ভাই আছো যারা বলো যে, মানে আজকে আমি একটা কমেন্ট পেলাম, একটা ভাইয়ের কমেন্ট পেলাম আজকে অফিসিয়াল সৌমিয়া চ্যানেলে, যে দিদি তুমি যদি মুসলিম না হও তাহলে সালাম দেবে না। আচ্ছা, আমি মুসলিম যদি নাই হলাম, আমার হিন্দু ধর্মেই জন্ম হয়েছে, আমি মুসলিম নই, কিন্তু আমার মনটার কি কোনো দাম নেই? আমি যে মন থেকে তোমাদের যেটা বলছি বা যেটা করছি সেটার কি কোনো দাম নেই বলো? আমার মানে এরকম কমেন্ট আগেও পেয়েছি, তো অনেক ভাইরা আছে তারা বলেছে যে দিদি এইসব কমেন্টে কান দেবে না। তো আদৌ তো আমি জানি না, ওই জন্য জানার চেষ্টা করছিলাম, ওই জন্য বললাম যে আমার ভালো লাগে, আমার এখান থেকে, এই যে এখান থেকে ভালো লাগে আমি বলি, আমার এখান থেকে ভালো লাগে আমি করি। তো অনেকেই তো অনেক কিছু বলে, সেগুলো আমাকে হজম করে নিতে হয়, সেগুলো আমাকে সহ্য করে নিতে হয়, কারণ আমি জানি যে এই জিনিসটা কি, আমি জানি। তো সেই জন্য কে কি বললো কে কি না বললো সেগুলোতে পাত্তা আমি দিই না। তোমরা তো বলো ভাইরা যে কে কি বললো শুনবে না, অবশ্যই আমি শুনি না, কারণ এটা তো একটু আধটু কথা, আমাকে যে আরো কত পাহাড়ের মতো কথা, পাহাড়ের মতো মানে অপমান সহ্য করতে হয়, সেটা একমাত্র আমার ওই যে ওপরে বসে আছে উনিই জানেন। তো কিছু কিছু জিনিস আছে যেটা চাইলেও করে উঠতে পারা যায় না, তোমরা যারা বোঝো তারা অবশ্যই বুঝবে আমার কথাগুলো। কিছু কিছু জিনিস আছে যেটা চাইলেও করে উঠতে পারা যায় না। আমার মা বাবা আর আমি হচ্ছে মানে সবকিছু, এই যে সংসারটা দেখছো, এই যে ঘরটা দেখছো, সংসারটা দেখছো, সমস্ত কিছু এই যে এখানে, এটার ওপরেই সমস্ত কিছু। আমার বাবার সম্পর্কে তোমরা, আমি জানি না, ভালো তো জানো না, আমি বলিনি, বাবা ক্যামেরার সামনে আসতেও চায় না।
তো আমার বাবা সার্ভিস করতো, স্টেট ব্যাংকে জব করতো। তো এর আগে আর্মিতে ছিল, আর্মিতে জব করতো আমার বাবা। তারপরে রিটায়ার হওয়ার পরে স্টেট ব্যাংকে জব করলো বাবা। এখন বাবার দুবার সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে। এবার ফাইন্যান্সিয়াল দিক থেকে আমি এতটা নিঃস্ব কেন? যার বাবা কিনা 2 জায়গায় সরকারি চাকরি করতো, তার ফাইন্যান্সিয়াল প্রবলেম তো হতেই পারে না, তাই না? হতেই পারে না। কিন্তু ওই যে হয় না, রাজা হরিশ্চন্দ্রের গল্প শুনেছো তোমরা? যারা ইসলামিক মানুষ তারা হয়তো রাজা হরিশ্চন্দ্রের গল্পটা শোনোনি। একবার রাজা হরিশ্চন্দ্রের গল্পটা নেটে সার্চ করে দেখো, যে রাজা হরিশ্চন্দ্র রাজা থেকে কিভাবে একদম নিচে নেমে গেল, ভিখারি হয়ে গেল। তো আমার বাবার সেই গল্পটা ঠিক সেরকম। মানে আমার বাবা কোনোদিনও সংসারের দিকে মনই দেয়নি, সব খালি দিয়েই গেছে লোককে, সবাইকে খালি দিয়ে গেছে, সবাইকে বিশ্বাস করে গেছে, দিয়ে গেছে, একে তাকে সবাইকে দিয়ে দিয়ে আমার বাবা আজকে এখানে। এমনকি আমার বাবাকে ইউটিলাইজ পর্যন্ত করেছে আমার ঠাকুমা, দাদু। বুঝতে পারছো? আমার বাবার 2 ভাই ছিল, তারা আমার বাবাকে ইউটিলাইজ করেছে, বাইরের লোক করেছে। আর আমার বাবা এতটা সরল সাদা মনের মানুষ না, মানে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, দিয়ে গেছে। কোনোদিনও না আমার মাকে বলেছে, না আমি বড় হয়েছি আমাকে বলেছে, কিছুই না। তো যাই হোক, আজকে সবকিছু দিয়েও এটুকু আমি জোর গলায় বলতে পারি যে না, আমার বাবা দিয়েছে, নিজের জন্য না করুক, এর তার জন্য যেটুকু পেরেছে সেটুকু সে দিয়ে গেছে, দিয়ে আজকে হয়তো সে তার হাত পুরো খালি, নিঃস্ব। তো আমি সন্তান হিসেবে আমার তো একটা দায় দায়িত্ব আছে। আমার বাবা মা আমার দায়িত্ব, আমার বাবা মাকে দেখা, আমার যতটুকু সামর্থ্য আছে সবটা দিয়ে আমার বাবা মাকে দেখা। আমি মনে করি শুধু আমার নয়, শুধু আমার নয়, প্রত্যেকটা সন্তানের বাবা মাকে দেখা হচ্ছে তার দায়িত্ব, কর্তব্য, এটা করা উচিত। আর নাহলে সে সন্তান হওয়ার যোগ্যই নয়। ওই আল্লাহ পাকের কাছে গিয়ে মুখ দেখাতেই পারবে না যে তুমি তোমার বাবা মাকে অবহেলা করেছো, বাবা মাকে দেখো। তো তোমরা বলেছো দিদি তোমাকে জানতে চাই, তো সময়ে সময়ে কিছু কিছু কথা আমি তোমাদের এভাবেই জানাবো। তো ব্লগটা কন্টিনিউ করো। আর আমি চাই, এই যে ব্লগটা যে করছি না, আমার সময়ের অনেক অভাব, আমার অনেক কষ্ট হয় করতে, কিন্তু আমার মায়ের না খুব ইচ্ছে, মাসি বাড়ি গেছে, মাকে নিয়ে আসবো। তো মা বলে যে তুই কর, তুই এটা কর, আমার খুব ভালো লাগে, আমি সবার সাথে কথা বলবো, সবাইকে করবো, আমার মায়ের খুব ভালো লাগে। তো আমি 2 বার করে করেও প্রথম থেকে ব্লগ দিয়েই শুরু করেছিলাম, সবকিছু করেও আমি করতে পারিনি। তো এবার লাস্ট আমি ব্লগ আবার ওপেন করেছি। তো আমার যত কষ্টই হোক না কেন আমি করার চেষ্টা করছি। কেন করছি? যে না, আমার মায়ের এতটাই ইচ্ছে, ঠিক আছে চলো, আমার যত কষ্ট হোক আমি চেষ্টা করব। তো আমাকে তো নিজেকে, ঘরকে, সবটাকে আমাকে দেখতে হয়, সমস্তটাকে। মানে আমি মানে একটু যে মানে রেস্ট করবো না, সেইটুকুনি আমি মানে পাই না। তো ঠিক আছে, চলো, জীবনটা তো এমনই না, জীবন মানেই তো যুদ্ধ, যুদ্ধ করেই তো বাঁচতে হবে, তাই না? আসান তো নয়। উপরওয়ালা আমাকে, আমাদের সকলকেই আর কি, মানে এখানে পাঠিয়েছে, এই পৃথিবীতে পাঠিয়েছে মানেই হচ্ছে কর্ম করে যাও, পরীক্ষা দিয়ে যাও। পরীক্ষা ক্ষেত্র এটা, পরীক্ষা দিয়ে তার কাছে গিয়ে রেজাল্টটা পাবো আমরা। তো চেষ্টা করি সহজ সরল মন দিয়ে সাধারণভাবে থাকতে। আমি চাই না কারোর ক্ষতি, আমি চাই না কেউ খারাপ থাকুক, আমি চাই না। কিন্তু মানুষের যে পিঞ্চ, মানুষের যে দেওয়া আঘাত, সেগুলো না সত্যি খুব কষ্ট দেয়, খুব হার্ট করে। যাই হোক, অনেক কথা বললাম। তো এখন আমাকে বানাতে হবে খিচুড়ি, তাই তো? চলো খিচুড়ি বানাই, বর আসবে, চলো খিচুড়িটা বানিয়ে নিই। কুকারের অবস্থা, এই কুকারটাই বসাই, সব তেল চিটচিটে হয়ে যাচ্ছে। আসলে এক্সস্টটা দিয়ে ভালো করে যাচ্ছেও না, তেলের এগুলো কুকারে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। কুকারের মধ্যে সব দিয়ে দিয়েছি একবারে, চাল ডাল লঙ্কা ধুয়ে। এবার জাস্ট সিটি মারবো, তারপরে এখানে মশলা কষিয়ে দিয়ে দেবো, হয়ে যাবে আমার খিচুড়ি। এখন বাজতে যায় প্রায় 11:30। 11:30টার সময় আমার বর এলো। আর এই যে গরম গরম আমরা খিচুড়ি খাচ্ছি, পাঁপড় ভাজা আর ডিমের অমলেট। বেশ ভালোই হয়েছে খিচুড়িটা খেতে, জানো তো? ও বলছে খুব ভালো হয়েছে খেতে। তো যাই হোক, আজকে তোমাদের সৌমিয়াদি ব্লগে যা যা বললো, আশা করছি তোমরা শুনেছো, তোমাদের ভালো লেগেছে। তো নতুন ব্লগে আবার দেখা হবে, সবাই ভালো থেকো।